অবরুদ্ধ নিশীথ। লিখেছেন তেজস্মিতা মুর্তজা। পর্ব ৬৯। ৪ দিন টানা বৃষ্টি। ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছে। পথঘাট কাদায় মাখা। করতোয়া নদীর পানি উঠে এসে দিনাজপুরে বন্যা আসবে এবার বুঝি। দেশের দুর্যোগের সাথে প্রকৃতির দুর্যোগ যোগ হলে জমে যাবে দুর্যোগের খেলাটা। বৃষ্টির ছিটা আসছে। মুর্শিদা আটা মাখা হাতে জানালাটা আটকে দিলেন। জয়নব লাফিয়ে উঠল, আম্মা এরকম কইরো না তো। বইয়ের এমন এক গুরুত্বপূর্ণ জায়গায় আছি, এই সময় জানালা আটকাইতে হইল তোমার? চুপ্প। থাপড়াইয়ে দাঁত ফেলে দেব। ধিমি মেয়ে, এই তোর বুদ্ধিশুদ্ধি হবি না? বুদ্ধি তো আছেই আমার। বুদ্ধির চোটে আমার ঘরবাড়ি ভরে আছে। মুখে মুখে তর্ক। আটা হাতে করে জানালা আটকাইতে আইছি, আর তুমি এখানে বসে থাকার পরেও হুঁশ হয় না? বইয়ে কি পড়িস সারাদিন? দেশ জাহান্নাম হয়ে গেছে। আর তুই বইয়ে কি দেখিস? জয়নব উঠে বসল। আর তর্ক করল না। মেঘের জন্য দুপুরটাকে বিকেলের মতো লাগছে। জানালা আটকে দেওয়ায় ঘর পুরো অন্ধকার হয়ে গেল। তার শাড়িটা ছিঁড়ে গেছে। কিন্তু বাজারের সব দোকান ছাই হয়ে গেছে। মানুষের পেটে ভাত নেই, শাড়ি কি জিনিস। আপাতত বইটা রেখে দিল। আম্মা গেলে আবার নিয়ে বসা যাবে। কিন্তু মুর্শিদা গেলেন না। উনি বসলেন জয়নবের পাশে। মেয়ের চুল খুলে এলিয়ে দিলেন পিঠে। আম্মা তোমার হাতে আটা। আটা লাগাইজো না চুলে। শুকায়ে গেছে আটা। চুলে লাগবে নাকি? বিলি কেটে দিতে লাগলেন চুলে। জয়নব ঘাট পেছনে হেলিয়ে বসে রইল। বিশাল বিশাল চুল তার। নারকেলের তেল প্রায় আধ পোয়া করে একেবারেই লাগে তার চুলে। জয়নবের বয়স এখন ১৮। তার আকদ হয়ে আছে ২ বছর হল। কিন্তু এই নারকীয় পরিস্থিতিতে জলিল আমির অনুষ্ঠান সারতে পারছিলেন না। আমির বাড়ির মেয়ের বিয়ে পানসে ভাবে দেয়া যায় না। গায়ের লোক ওই ২ দিন আমির বাড়িতে পেট ভরে খাবার হকদার। জাবেদ জয়নবের ১ বছরের ছোট। জামিল আর জনাল যমজ। তাদের ছোট জেবা। তার বয়স ১৩। সব পিঠাপিঠি। জামিল ঘুমাচ্ছে এই অসময়। জেবাও গিয়ে মেজ ভাইজের পাশে শুয়ে পড়েছে। সারারাত চিন্তায় ঘুম আসার জো নেই। মুর্শিদা কেমন উদাস স্বরে বললেন, আমাদের মনে হয় আমির নিবাস ছেড়ে দেওয়া লাগবে রে জয়নব। জয়নব একবার তাকায় মায়ের দিকে। এরপর ঘরে বাঁধানো পঞ্জিকার দিকে তাকায়। আজ বঙ্গাব্দ ১৩৭৮ বৈশাখের ১-৩ তারিখ। খ্রিস্টাব্দ ১৯৭১ ২-৬ এপ্রিল। জাবেদরে কেন পাঠাইলা আম্মা? আব্বা তো বলছিল সুযোগ পাইলে নিজেই আসবে দেখা করতে। ধূপ করে উঠল মুর্শিদার বুকটা। তিনি ভুলে থাকতে চাইছেন সব। বললেন, বলবি না তোর বাপের কথা? মরণের পথে ভাসায় রেখে উনি গেছেন যুদ্ধ করতে। সন্ধ্যার পর জনাল এলো ভিজতে ভিজতে, আম্মা কিছু খাবার দাবার আছে নাকি? তার সাথে ৩ জন জোয়ান জোয়ান বেটা ছেলে। মুর্শিদা আতকে উঠে সুধান, এরা কারা রে জনাল? কেন আনছিস বাসায় তুলে? তুই কি পাগল হইছিস? কেন আসছে ওরা? আম্মা বিপ্লবী ওরা, বিপ্লবী। আমারে বলছে বন্দুক চালাইতে দিবে, শেখাবে। কিন্তু ওরা কয়দিন কিছু খায় নাই। বন্দুক চালাইতে মেলা শক্তি লাগে আম্মা। আগে সবাইরে কিছু খাইতে দেন। মুর্শিদা কান মলে ধরলেন জয়নালের, জানোয়ার। বন্দুক চালানো শিখে কি করবি? তোর বাপ চাচারা ওইসব জানে। আজ আমারে সবাইরে বানের জলের ভাষায় গেছে মিলিটারি মারতে, তোর বড় ভাই গেছে, আবার তুই। আম্মা ছাড়েন ছাড়েন। ও আম্মা শোনেন না। উত্তেজনায় জয়নালের গলা ধরে এলো, ওরা বলতেছে আব্বা আর ভাইরে নাকি আটকায় রাখছে শয়তানরা। এরা আমারে সাহায্য করবে ২ জনরে ছাড়ায় আনতে। আম্মা আব্বারে ছাড়ায় আনতে আমারে বন্দুক চালানো শেখাই লাগবে। দেন খাইতে। জলদি দেন। উত্তেজনায় কথা জড়াচ্ছিল জয়নালের। মুর্শিদার হাত পা কাঁপতে লাগল। তিনি হায় হায় করা শুরু করলেন। তার শরীর অবশ লাগছে। যে ভয় তিনি পাচ্ছিলেন তা ঘটে গেছে। বন্দী হয়ে গেছে তার স্বামী ছেলে। জয়নব জেবাকে ডেকে তুলল। জেবা হুডমুড়িয়ে উঠে বলে, কি হয়েছে আপা? কি হয়েছে? মিলিটারি আসছে। আগুন দিচ্ছে বাড়িতে। চুপ চুপ কর। এই নে তোয়ালে। দৌড়ে গিয়ে তোর খালেদ ভাইরে ডেকে আনবি। ঠোঁট চেপে হেসে উঠল জেবা, কেন আপা? খালেদ ভাইরে খুব দেখতে মন চাইতেছে নাকি? এক চড় মারব বেয়াদব। যা বলছি কর।
জেবা তোয়ালে মাথায় দিয়ে সদর দরজার বারান্দায় উঠল। হ্যারিকেনের আলো ধরল। জয়নব, জলদি জানা রে। যাচ্ছি যাচ্ছি। এত জলদি কি? না দেখে থাকতে পারো না? খুব পেকেছিস? এমন মারব না। একবার পেছন ফিরে দুষ্টু হাসে জেবা বোনের দিকে চেয়ে। সন্ধ্যার আধারে বেরিয়ে যায় বৃষ্টির ভেতর হবু দুলাভাইকে ডাকতে। আংটি বদল হয়ে আছে জয়নব আপার খালেদ ভাইয়ের সাথে। খালেদ ভাইটা খুব ভালো। মুর্শিদার হাত চলছে না। তিনি জয়নবকে বললেন, তোর ছোট চাচি আর দাদিরে ডাকত। আমার কেমন ভয় ভয় করতেছে। ওই লোকগুলারে খাইতে দিক ওরা এসে। লোকগুলোকে জয়নব খেতে দিল। লজ্জায় হাত পা ভেঙে আসছে তার। ভয়ও করছে। জেবা নিশ্চয়ই গিয়ে গল্প জুড়েছে খালেদের বোনের সাথে। জয়নব ভেবে রাখল, ফিরলে পিঠের উপর দুম দুম করে দুটো কিল বসাবে। 3 জন খেল। এরপর জয়নালকে নিয়ে চলে গেল জলিল আমির ও জাবেদের খোঁজে। বাপ ভাইকে আটকে রাখা হয়েছে। নিশ্চয়ই অত্যাচার করা হচ্ছে। জয়নালের শরীরে রক্ত টকবক করছে। জাবেদ ভাই আর আব্বার গায়ের সবটুকু যন্ত্রণা সে ওই জানোয়ার মিলিটারিদের দেবে। পণ করল মনে মনে। ওদের হাড্ডি ভেঙে এনে আমির বাড়ির ফটকে ঝোলাবে সে। যাবার আগে একবার দৌড়ে জয়নবের কাছে এলো, আপা আমি যাচ্ছি। রামদাটা বের করে দে তো। জলদি দে। জয়নব অসহায়ের মতো বলে, তুইও যাচ্ছিস? বাড়িতে কে থাকবে রে? জয়নালের চোখে অগ্নিঝরা উত্তেজনা। সে বলল, খালেদ ভাই আসতেছে তো। শোনো আপা, পিছু পিছু আয়। ফটক আটকে যা। কণ্ঠ না চিনলে খুলবি না। বাড়িতে আগুন লাগানোর ভয় দেখাইলেও না, খবরদার। আব্বা, চাচারা বিপ্লব করছে। আমাদের বিপদ কিন্তু বেশি। আব্বা, চাচার খোঁজে আসবে ওরা। জয়নব একবার পিছু ডাকে। জয়নাল বিরক্ত হয়, সময় আছে নাকি? আবার ডাকিস কেন? ফিরে আসতেছি তো আমি। ঝাড়ি মারল, অথচ পারল না যেতে। আবার ফিরে আসলো, কি হয়েছে? জয়নব কিছু বলে না, শুধু তাকিয়ে থাকে জ্বলন্ত চোখে। জয়নালের গালে হাত বোলায়, দৃঢ় স্বরে বলে, আব্বা আর জাভেদরে না নিয়ে ফিরবি না। দরকার পড়লে ওই পশুগুলার বুক ঝাঁঝরা করে ফেলবি। যা, জলদি যা জয়নাল। যদি তোর শরীরে আঘাত লাগে তার দ্বিগুণ দিয়ে আসবি। জয় বাংলা। জয়নালের বুক ফুলে ওঠে। দিভতার হাসি হেসে বোনের দিকে চেয়ে হাত মুঠো করে ধরে মাথার উপর তুলে বলে, জয় বাংলা। ইনকিলাব জিন্দাবাদ। মুর্শিদাকে বলে, আম্মা চিন্তা কইরো না। কোন সুজোরের বাচ্চা আব্বারে ধরছে দেখবামি। আমি আব্বা আর ভাইরে না নিয়ে ফিরব না। ইনশাআল্লাহ। মুর্শিদা কপালে একটা চুমু খেয়ে বললেন, আমার বুক খালি করিস না রে জয়নাল। আমি তোরে হাসরে বাঁধাবো বলে দিলাম। আমার জয়নালরে ফিরায়ে নিয়ে আসবি আমার কাছে, কথা দিয়ে যা। লুঙ্গিতে কাছা মারতে মারতে অন্ধকারে বেরিয়ে যায় জয়নাল আমির অচেনা লোকগুলোর সাথে। মাঝরাত হয়। খালেদ আসেনি। জেবাও ফেরেনি। জয়নাল অথবা জলিল আমির বা জাভেদ কেউ আসেনি। জয়নব নামাজ পড়ে আম্মার সাথে। দাদির ঘর থেকে কান্নার আওয়াজ আসছে। বাচ্চাকে ঘুম পাড়িয়ে ছোট চাচির এই ঘরে আসার কথা। জামিল শুধু পায়চারি করছে। মুর্শিদা জোর করে জামিলকে 3টে রুটি খেতে দিলেন। কোনোমতো ঠেকিয়ে রেখেছেন ওকে বাইরে যাওয়া থেকে। তারপর থেকে ফুঁসছে, ছটফট করছে ঘরের ভেতর। গোটা পাড়া প্রায় খালি হয়ে গেছে। যে যার মতো নিরাপদের খোঁজে গেছে। খবর এসেছিল দিনাজপুরের এদিকে মিলিটারি হামলা হবে 2-1 দিনের মাঝেই। শুনশান চারদিক। শুধু বৃষ্টির শব্দ। অবরুদ্ধ এক দুর্যোগের রাত। পৃথিবীর কোথাও যেন প্রাণ নেই, আলো নেই, আছে শুধু বর্বরদের ভারী বুটের গটগট আওয়াজ আর হাতের অস্ত্র থেকে ছুটে যাওয়া বুলেটের ঝংকার ধ্বনি। ঝরছে রক্তের বৃষ্টি, লাল টকটকে বৃষ্টির পানির দানা ঝমঝম করে ঝরছে। সেই ঝমঝম রব ছাপিয়েও যেন কানে ছুটে আসে মানুষের হাহাকার, আর্তনাদ, গুলির আওয়াজ আর নিঃশব্দ নৃশংসতার ভোতা গোমানি। আমির নিবাসের ফটকে বিকট আওয়াজ হল। ফটকটা কি কেউ ভেঙে ফেল? মুর্শিদা কাঁদছেন। কিন্তু মুখটা শক্ত। সময় যত যাচ্ছে বুকের উত্তাপ বাড়ছে। তার ছেলেরা কেন বাড়ি ফেরেনি? স্বামী কেন এসে দরজা খটকটায়নি? বুকের ভেতর আগুন জ্বলছে। জয়নব নিঃশ্বাস আটকে থাকল ক্ষণকাল। এরপর দৌড়ে বর বারান্দা গলি পেরিয়ে রান্নাঘরে ঢুকল। 2টো বটি আর লোহার শিক নিল। ফিরতে গিয়ে আবার ঘুরে পাটার উপর থেকে শিলটা নিয়ে ঘরে এলো। মায়ের হাতে ধরিয়ে দিল শিলটা। নিজের হাতে রাখল বটি, অপর হাতে শিক।
শব্দ শুনে জামিল খাওয়া ছেড়ে উঠে গেছে। এক দৌড়ে দোতলার সিডি ভেঙে উঠোনের কোণ থেকে শাবল তুলে নিল সে। ঝমঝম করে বৃষ্টি হচ্ছে কিন্তু কেউ তো নেই। অন্ধকারে চোখ ঘোলা। বিদ্যুৎ চমকাচ্ছে মাঝে মাঝে। জামিল ফটকের সামনের দিকে গেল। আমির নিবাসের লোহার ফটক গাছের গুড়ি দিয়ে ভাঙা হয়েছে। দুভাগ হয়ে আছে দুদিকে। জয়নব দোতলার বারান্দায় দাঁড়ায়। অস্থির হাতে কোমড়ে শাড়ির আঁচল বাঁধে। জামিলকে দেখার চেষ্টা করে। খট করে আওয়াজ ভেসে এলো। জয়নব সতর্ক হয়। কিন্তু এরপর কিছুক্ষণ নিষ্ঠুর স্তব্ধতা। তা ভাঙল ছোট চাচির প্রকৃতিচেরা চিৎকার দিয়ে। জয়নবের শরীরে যেন বিদ্যুৎ খেলে যায়। এক দৌড়ে নিচে নেমে সদর ঘরের বাইরে পা বাড়ায়। মুর্শিদা পিছু নিলেন। ছোট চাচির ঘর সদর ঘরের পরে পাকা উঠান পেরিয়ে ছোট বাংলোতে। তার দরজা আটকানো। ছোট চাচি পাগলের মতো মিনতি করছেন কারো কাছে। দুটো থাপ্পড়ও খেলেন বোধহয়। জামিল তখন বিশাল শাবল নিয়ে এসে দাঁড়াল। শরীরে যেন কিছু ভর করেছে তার। শাবলের কয়েক আঘাতে শাল কাঠের দরজা ভেঙে খণ্ড খণ্ড হয়ে গেল। গা কেঁপে ওঠা দৃশ্য। কিন্তু জয়নবের গা কাঁপল। পরমুহূর্তে পাতার পরপরই হাত চল। ছোট চাচির শরীরের উপর চেপে থাকা দুটো জানোয়ারকে জয়নব বটির দুই কোপ মারল। একজনের মাথা আলাদা হয়ে ঝুলে পড়ল ঘাড়ের সাথে, আরেকজনের কাঁধ থেকে ডান হাতটা আলাদা হয়ে গেল। ছোট চাচির নগ্ন শরীর। ব্লাউজের ছোট্ট এক টুকরো হাতার কাছে দেখা যাচ্ছে কেবল। পেটিকোটটা ছিঁড়ে খণ্ড খণ্ড। শরীরে আর কিছু নেই। জামিল মুখে হাত চেপে নগ্ন চাচির উপর থেকে নজর ফিরিয়ে শাবল শক্ত করে ধরে। পশু দুটোর উপর শাবল চালায় দক্ষ হাতে। মাঠে মাটি কুপিয়ে অভ্যস্ত হাত জামিল আমিরের। মাটির মতোই যত্ন করে কুপিয়ে ছিন্নভিন্ন করে ফেলে দেহ দুটো। মুর্শিদা ডুকরে উঠলেন। ছোট চাচির দুধের বাচ্চা মাসুমকে আছড়ে ফেলা হয়েছে। তখনই বোধহয় ছোট চাচি চিৎকারটা অত জোরে করেছেন যে পুরো বাড়িতে আওয়াজ গেছে। মেঝেতে তার রক্তাক্ত দেহটা পড়ে আছে। জয়নব একটানে বিছানার চাদর তুলে ছোট চাচির শরীরের উপর বিছিয়ে দেয়া। চাচি বোধহয় জ্ঞান হারালেন। কিন্তু দাদি কই? আর্তনাদের সময় পাওয়া গেল না। দোতলায় সারি সারি পায়ের আওয়াজ। ব্যাপারটার পরিষ্কার হলো এবার। ফটক ভেঙে ঢুকে একদল ছোট চাচির কাছে এসেছে। আর পেছনের রাস্তা দিয়ে আরেক দল দোতলায় উঠে অন্দরে ঢুকে পড়েছে। কাউকে দোতলার অন্দরে না পেয়ে নেমে আসছে। জামিল চিৎকার করে বলে, আপা, আগে আসিস না। ওখানেই থাক। মুর্শিদা ছোট যাকে রেখে শাশুড়িকে খুঁজলেন। অন্ধকার। হারিকেনটা পড়ে ভেঙে গেছে। ওরা মোট 7 জন। জামিল দুটোকে আঘাত করতে পারল। মরল না একটাও। এরপর তাকে ধরে ফেলা হলো। শাবলটা কেটে নেয়া হলো আগে। প্রথম ছুরির আঘাতটা জামিলের মেরুদণ্ডের ডান পাশে লাগল। জয়নব বটি নিয়ে এগিয়ে এসে কোপটা ঠিক ছুরিওয়ালার হাতের উপর বসায়। হাতটা কেটে পড়ে গেল না। ঝুলে রইল চামড়ার সাথে। এরপর 3 জনের হাতে বন্দী হল জয়নব। তার সামনে জামিলের দেহটাকে ছিন্নভিন্ন করা হল। মুর্শিদার তলপেটে একটা লাথি মারা হলে মুর্শিদা চিৎকার করে লুটিয়ে পড়লেন মেঝেতে। জামিল শেষবার আম্মাকে ডাকল কয়েকবার। আম্মা হুঁশ হারিয়েছে। কাদার সুযোগটাও পেল না আম্মা জামিলের জন্য। জয়নব গলা চিডে কাঁদছিল। জামিল আর নড়ছে না। বৃষ্টির ছিটে আসা পানির সাথে ওর গরম রক্ত তিরতির করে ধুয়ে চলে যাচ্ছে। জামিল শুয়ে আছে। 2 জন জয়নবকে চেপে ধরে রাখল। 2 জন উঠে গেল আবারও দোতলায়। জয়নব নিচে দাঁড়িয়ে শুনতে পায় লোহার বাক্স ভাঙা হচ্ছে। লুটপাট হচ্ছে আমির নিবাস। জয়নব তখনও একবার ফটকের পানে চায়। আব্বা আসবে না? জাবেদ কোথায়? বাঘটা এখন থাকলে কি করত এদের? খালিদ এলো না। জয়নবের অভিমান হয়। লোকটার সাথে দেখা হলো না জয়নবের। জয়নব কি আর ফিরবে আমির নিবাসে? ফেরার কথা তো নেই। লোকটার সাথে দেখাই হলো না। রাত বোধহয় 3টা বাজছিল। বৃষ্টি থামেনি। ভিজতে ভিজতে এসে দাঁড়ালেন জলিল আমির ফটকের সামনে। ফটক ভাঙা। সঙ্গে সঙ্গে কোমর থেকে রাইফেলটা বের করে রিলোড করে নিয়ে শক্ত করে জাবেদের হাত চেপে ধরে ভেতরে ঢুকলেন। কেউ কাঁদছে গুনগুন করে। সেই রাতে তিনি বৃদ্ধা মা ও ছোট ভাইজের শিশু ছেলে ও স্ত্রীর লাশ পেলেন। বর বারান্দায় সন্তানের লাশ পড়েছিল। জামিল আমিরের লাশ আগে আগে জাভেদ দেখেছিল।
তিনি জানতে পারলেন বাড়িতে তাদের মিছেমিছি আটক হবার গল্প শুনিয়ে তার সন্তান ও স্ত্রীদেরকে ফাঁসানো হয়েছে একটি পরিকল্পিত চক্রে। তারা দুজন ঘণ্টাখানেক আগেও ফেরার পথে দুটো মিলিটারির আস্তানায় কেরোসিন ঢেলে আগুন দিয়ে এলেন। জয়নালকে ওরা নিয়ে গেছে, জয়নবকে তারপর আমির নিবাসে লুটপাট হয়েছে। জেবাও আর খালেদকে নিয়ে ফেরেনি। জাভেদের শরীরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, কিন্তু আশ্চর্যজনকভাবে বৃষ্টির পানি তার বুককে ঠান্ডা না করে বরং উত্তপ্ত করছে। দাউ দাউ করে আগুন জ্বলছে। জামিলের রক্ত বৃষ্টির পানির সাথে নালির পানির মতো ভেসে ভেসে উঠোনের স্রোতে মিশছে। সেই রক্ত হাতে তুলে জাভেদ আমির বুকের শার্টে মাখাল। কান্নাটুকু বৃষ্টির পানির সাথে ধুয়ে গেল অন্ধকারে। মাকে কেবল একবার জিজ্ঞেস করল, খালেদ ভাই আসে নাই আম্মা? মুর্শিদা দুপাশে মাথা নাড়েন। হাঁটু গেড়ে বসে রইলেন জলিল আমির জামিলের লাশের সামনে। আব্বা, ওঠো। কি ছিল জাবেদের কণ্ঠে কে জানে? জলিল আমির রাইফেলটা কাঁধে করে উঠে দাঁড়ান। আশ্চর্য, তার পা টলছে। তিনি বুঝলেন মুক্তিযোদ্ধা হবার আগে তিনি সন্তানের বাপ, কিন্তু জাভেদের ভেতর তো সন্তানপ্রীতি নেই। ভাইকে চোখের সামনে রক্তাক্ত দেখা, বোনের অনিশ্চিত পরিণতি তার বুকের ভেতরে তুফান তুলেছে। জাভেদ একবার চাচির ঘরে উকি দেয়। তাকে বলতে হয়নি, সে আন্দাজ করে নিয়েছে চাচির সাথে কি ঘটেছে। তার কলিজা মুচড়ে ওঠে। জয়নবের মুখটা মনে পড়ছে। মুর্শিদার পায়ে হাত রেখে বলে, জাভেদ বিদায় দেন আম্মা, ফিরব নয় মরব, এর বেশি কিছু না। বাংলা। জলিল আমির আবার একবার পেছন ফিরে তাকান। মুর্শিদার কান্নার শব্দ বাড়ছে। মায়ের মৃতদেহটার আরেকবার তাকালেন তিনি। স্ত্রীর কান্নাকে উপেক্ষা করে বড় ছেলেকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন তিনি। খালেদদের বাড়ির ছাই আগুনে ভিজে পিণ্ড হয়ে গেছে। জাবেদের শরীর কাঁপছে, ঠান্ডায় অথবা উত্তেজনায়। তার দুই বোন ও ভাই কোথায়? খালেদ ভাইও কি পুড়ে মরে গেছে? সে তো বাড়িতে থাকে না। তার খোঁজে শয়তানেরা রোজ আসে বাড়ি বয়ে। দিনাজপুর সেক্টর ৭ এর অন্তর্ভুক্ত। এই এপ্রিলেই সেক্টর ৭ এর কমান্ডার নিযুক্ত হয়েছেন নাজমুল হক। দিনাজপুর হিলি সীমান্তের কাছে, ভারতের সাথে যোগাযোগ রক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। এপ্রিলের মাঝামাঝি থেকেই পাকিস্তানি বাহিনী উঠেপটে লেগেছিল দিনাজপুর দখলের জন্য। একের পর অসংখ্য মানুষ হত্যা করে ফিরছিল। ১-৯ এপ্রিলের পর তাদের কঠিন এক হামলায় দিনাজপুরের মুক্তিযোদ্ধারা ছত্রভঙ্গ হয়ে পড়ল। তারা সীমান্তের দিকেই আশ্রয় নিতে শুরু করল, কিন্তু সকলে বাঁচতে পারেনি। বেশ কয়েকজনকে প্রাণ দিতে হল। বাড়িতে জানানো হয়নি সেসব শহীদদের মাঝে জাবেদের চাচাও আছে। জাবেদের চাচি ও শিশু চাচাতো ভাই মরে যাওয়ায় সেই কৈফিয়ত দিতে হয়নি। গোটা পুরো পরিবার একেবারে মরার এই এক সুবিধা। চাচা মরেছে চাচির প্রায় সপ্তাহখানেক আগে। এর মাঝে আর জাবেদ ও জলিল আমির বাড়ি ফেরেননি। চাচি প্রতীক্ষায় ছিল স্বামীর। স্বামীর মৃত্যুর খবর পাওয়ার আগেই ধর্ষিতা হয়ে জীবন দিল। ২-১ এপ্রিলের পর হিলি বন্দরসহ প্রায় দিনাজপুরটাই পাক হানাদার বাহিনীর দখলে এল। লোকজন পালিয়ে যেতে থাকল। শুধু যেতে পারেনি আমির পরিবারের লোকেরা। গতরাতে ২-৬ এপ্রিল তারা না পালানো ও যুদ্ধে অংশগ্রহণ করার ফল পেয়ে গেছে। জয়নবকে ২-৮ এপ্রিল রাতে পালাক্রমে ৪ জন সামরিক বাহিনীর সদস্যরা ধর্ষণ করল। সে তখন রক্তাক্ত। ব্লাউজের এক হাতা তখনও ছিঁড়ে ডান বাহুতে আটকে আছে। পেটিকোটে রক্ত। শাড়িটা হাতের কাছে কোথাও নেই। এসবে তার কোনো দুঃখ লাগছে না। তার শুধু দুঃখ হল চারদিকে তাকিয়ে কোথাও একটু কিছু নেই যা দিয়ে সে ছটফটে প্রাণ পাখিকে খাঁচা থেকে মুক্ত করতে পারে। শাড়িটা কাছে থাকলেও হতো। শাড়ি নেই। জয়নবের চুল বিশাল। গত পরশু আম্মা বেঁধে দিয়েছিলেন বেনি করে। বেনির আগা থেকে ফিতে খসে গেছে। অর্ধেকটা বেনি আছে এখনো। রক্তাক্ত দুর্বল হাত দুটো দিয়ে জয়নব শক্ত করে বেনি পাকাতে শুরু করল। খোলা চুলের চেয়ে বেনি পাকানো চুল গলায় বেশি শক্ত করে ফাঁস লাগাতে পারবে। কিন্তু তার উদ্দেশ্য সফল হল না। তার চুলগুলো কেটে দেয়া হল। তাকে মরতে দেবে না হানাদার বাহিনী। বেঁচে থেকে গর্ভধারণ করতে হবে তাকে। পাকিস্তানিদের বীর্য থেকে জন্মানো এক খাঁটি সন্তানের মা হতে হবে তাকে। জয়নবকে চিকিৎসাও করানো হবে। কিন্তু পরদিন সকালের পর এক লোক এলো জয়নবের কাছে। লোকটাকে সে চেনে। আনোয়ার খন্দকার। জামিলকে মেরে পরশু রাতে জয়নবকে যখন ধরে আনা হচ্ছিল, লুটপাটকারীদের মধ্যে আনোয়ার নেতৃত্বে ছিল।
সে পাশের পাড়ার মাতবরের চাচাতো ভাই। আমির পরিবারকে একটুও পছন্দ করে না। করা উচিতও না। একবার এক নতুন বউয়ের ঘরে ঢুকে পড়ার দায়ে জলিল আমির গাছের সাথে বেঁধে খুব পিটিয়েছিলেন আনোয়ার খন্দকারকে। পঞ্চমবারের মতো ধর্ষিত জয়নব আনোয়ারের কাছে হল। কিন্তু এরপর আর জয়নব একটুও আত্মহত্যার চেষ্টা করল না। দরকার নেই। সে বুঝল সে চেষ্টা করেও আর বেশিক্ষণ বাঁচবে না। খুব রক্তক্ষরণ হচ্ছে। ভেসে যাচ্ছে মেঝে। শরীরে খামচির দাগ কত। সেসব জায়গাও জ্বলছে। জয়নব মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকল। তার ভীষণ আনন্দ হচ্ছে। আব্বা আর জাবেদকে দেখা হয়নি 2 সপ্তাহ। কিন্তু এ অবস্থায় দেখা করার কোনো ইচ্ছে নেই জয়নবের। সে অপবিত্রা। এই অবস্থায় অন্তত আব্বা আর খালেদের সাথে সাক্ষাৎ করা যায় না। কি বিদঘুটে লাঞ্ছনার ব্যাপার। খানিক পর পাশের কক্ষ থেকে চিৎকারের আওয়াজ এলো। কাউকে মারা হচ্ছে। সপাত সপাত শব্দের সাথে আর্তনাদগুলো নারকীয় লাগছিল। কিন্তু জয়নবের মনে হচ্ছে কণ্ঠস্বরটা তার চেনা। মৃদুস্বর। কণ্ঠে প্রাণ নেই। জয়নব চমকে উঠল। খালেদের আর্তনাদ। তার ধারণা সত্যি হল। বিকেলের দিকে তার কক্ষে আরও কিছু নারী, খালেদসহ কিছু বন্দী ও লুটের মাল এনে রাখা হল। হারিকেন, মোমবাতি ইত্যাদি জ্বালানো হল। বৃষ্টির কারণে অথবা অন্য কোনো কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন জায়গাটির। সেই আগুনের আলোতে জয়নব অবাক হয়ে দেখল শেষবার, এটা কেমন জায়গা। সে কোথায়? তার বিশ্বাস হতে চাইল না যে সে আসলেই এই জায়গায়।